ছয় দফা দাবিতে আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি। উন্নত রাষ্ট্রগুলোতে কারিগরি শিক্ষাকে মূল্যায়ন করে, সেখানে আমাদের বাংলাদেশে কারিগরি শিক্ষাকে অবমূল্যায়ন করা হচ্ছে। ইনস্ট্রাক্টরদের ভিতরে যারা এই মামলাটা করছে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ৬টা দাবি রয়েছে, এগুলো মারার আগ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারীর বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে গেছে চিত্রশিল্পীর পুরো বাড়ি, নিরাপত্তা নিয়ে শঙ্কায় পরিবার। নোয়াখালীতে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাক উল্টে খাদে, দুজনের মৃত্যু। রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৫। এবং আগুনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের সখীপুরের সংরক্ষিত বনাঞ্চল, হুমকির মুখে জীববৈচিত্র্য, বন কর্মকর্তাদের যোগ সাজসের অভিযোগ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ৬ দফা দাবিতে একযোগে দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি চলছে। ঢাকা, পাবনা, সিলেট, কুমিল্লা, খুলনা, ঝিনাইদহ সহ বিভিন্ন অঞ্চলে অবরোধের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে নাসরিন আক্তারের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড়ে বুধবার সকাল 10:30টায় শুরু হয় বিভিন্ন জেলা থেকে আসা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি। ল্যাব সুবিধা বাড়ানো, বেসরকারি পলিটেকনিকে অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে অর্থ প্রদান সহ ৬ দফা দাবিতে সেখানে তারা অবস্থান নেয়। এতে তৈরি হয় দীর্ঘ যানজট, অফিসগামী মানুষ সহ যাত্রীরা পড়েন ভোগান্তিতে। একই দাবিতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা 11টা থেকে কোটবাড়ি এলাকায় অবরোধ করে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। উন্নত রাষ্ট্রগুলোতে কারিগরি শিক্ষাকে মূল্যায়ন করে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, সেখানে আমাদের বাংলাদেশে কারিগরি শিক্ষাকে অবমূল্যায়ন করা হচ্ছে। আমাদের পক্ষে না, যে রিটটা আমাদের অধিকার পূর্ণ করে, যে রিটটা আমাদের অধিকার ছিনিয়ে নেয়। আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তারা কিভাবে পদোন্নতি করে, যাদের টেকনিক্যাল কোনো নলেজ নেই, যাদের কোনো টেকনিক্যাল ধারণা নেই, তারা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বোঝে না, তারা বোঝে না কিভাবে একটা ইঞ্জিনিয়ারিং প্রসিডিউর সম্পন্ন করতে হয়। ঝিনাইদহে সকাল 9:30টায় পৌর বাস স্ট্যান্ডে আন্দোলনের নামে সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে পুরো শহরে যানজট তৈরি হয়। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে 2 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সিলেট ঢাকা মহাসড়কের চণ্ডীপুর এলাকায় সড়ক অবরোধ করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ইনস্ট্রাক্টরদের ভিতরে যারা এই মামলাটা করছে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এরা 2021 সালের এক কালো রাতে অনৈতিকভাবে এরা মানে ক্রাফট ইনস্ট্রাক্টর হিসেবে চলে আসছিল। আরো 6টা দাবি রয়েছে, এগুলো মারার আগ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরা খুলনা জংশনে রেলপথ অবরোধ করে। এতে 2 ঘন্টা বন্ধ থাকে রূপসা এক্সপ্রেস ট্রেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পাবনা সহ বিভিন্ন জেলায় ৬ দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় চারুকলার আয়োজনে শোভাযাত্রায় মোটিফ তৈরির জেরে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে চিত্রশিল্পীর পুরো বাড়ি। জীবনের নিরাপত্তার আতঙ্কে রয়েছে তার পরিবার। এই নিয়ে আমাদেরকে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, অগ্নিকাণ্ড সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ নানছি, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের যে মানবেন্দ্র ঘোষ চিত্রশিল্পী রয়েছে তার বাড়ি। তো এই বাড়িতে গতকাল রাতে মধ্যরাতে কিন্তু দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে পহেলা বৈশাখ উপলক্ষে যে চারুকলার আয়োজিত যে শোভাযাত্রা হয় সেখানে যে মোটিভ তৈরি করা হয়েছিল সেই মোটিভ তৈরির কারিগর ছিল এই মানবেন্দ্র
ঘোষ, তার জেরেই যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এখানে এই বাড়িতে কিন্তু হচ্ছে ঘটনাস্থল পরিদর্শনে জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন এবং সিআইডি টিম কাজ করছে। তো আমি সকাল থেকে অবস্থান করছি এই বাড়িতে। আমরা এই পরিবারের সাথে কথা বলেছি এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই পয়লা বৈশাখের শোভাযাত্রায় যে মোটিভটি তৈরি করা হয়েছিল সেটি শেখ হাসিনার প্রতিকৃতি মতো তৈরি করা হয়েছিল বলে সেই দাবি কারণে কিন্তু এই আওয়ামী যে দোষর রয়েছে তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন। তো আমরা এখন কথা বলবো যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রয়েছেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, তার কাছে যে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপনাদের আসলে কি মতামত কি? আমাদের মতামত হচ্ছে যে এই অগ্নিকাণ্ড যেটা করেছে অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। আমাদের ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই ব্যাপারে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে এবং সমবেদনা জ্ঞাপন করেছে। আমাদের নেত্রী আফরোজা খান রিতা আপা, তিনি লন্ডনে আছেন, তিনিও দুঃখ প্রকাশ সমবেদনা জ্ঞাপন করেছেন এবং জেলা বিএনপি এই ব্যাপারে দুঃখ প্রকাশ সমবেদনা জ্ঞাপন করছে এবং আমরা আসছি। আমরা এসে ইতিমধ্যে আমাদের যা ধারণা হচ্ছে যে আমাদের এই মানবেন্দ্র, যে আমাদের ছেলে মানবেন্দ্র, সে একটা ওই যে ভাস্কর্য লেখার টিমের সাথে একটা সদস্য ছিল, সেই সদস্য সেইটার মধ্যে শেখ হাসিনাকে একটু ব্যঙ্গ করে হয়তো একটু ছবি করা হয়েছিল এবং সেই শেষ প্রতিবাদেই আমার ধারণা যে এইখানে স্থানীয় যারা আওয়ামী লীগের দোসর আছে, আওয়ামী লীগের যারা কুচক্রী মহল আছে, তারা এই ঘটনা ঘটাইতে পারে এবং ঘটনার সম্ভাবনা আমি তাদের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো? এখন অবশ্যই আমরা জেনেছি ইতিমধ্যে 3 জনকে সন্দিগ্ধ ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি অনতিবিলম্বে জেলা বিএনপির পক্ষ থেকে আমি জোর দাবায় জানাচ্ছি যে তদন্ত করে আরো যারা জড়িত থাকতে পারে বা আছে তাদের সকলকে অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে যাতে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়। একজনের পুলিশ ভারপ্রাপ্ত পুলিশ আছে, সদর বালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সাহেব আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যারা ষড়যন্ত্রকারী, যারা নকশাকারী, পরিকল্পনাকারী, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। আপনাকে যেমনটি শুনছিলেন যে জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অতি অনতিবিলম্বে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় তার দাবি জানিয়েছেন। তো আমরা কথা বলেছি মানিকগঞ্জ সদর থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন আমানুল্লাহ সাহেব, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছেন তারা ঘটনা উদ্ধারে তৎপর রয়েছে এবং পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তারা এই ঘটনার সাথে যারাই জড়িত হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যে ঘটনাস্থল তার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আলিম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার আইন ভিসির অপসারণে শিক্ষার্থীদের এক দফা দাবির বিরুদ্ধে দুর্বার বাংলার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষকরা। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তার বাইরে যাওয়ার ক্ষমতা উপাচার্য বা সাধারণ শিক্ষকদের নেই। অন্যদিকে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে দুর্বার বাংলার পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে মিছিলটি ছাত্র কল্যাণ কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বুধবার ভোর 4টায় জেলার বেগমগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেগমগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাককে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকটির সামনে থাকা 2 জন হেলপার নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ভোর 5টার দিকে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ভেতরে থাকা মরদেহ দুটি উদ্ধার করে। এদিকে রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক সহ 5 জন আহত হন। ঠাকুরগাঁয়ের রানী শঙ্কৈল উপজেলায় গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করেছে তার সমর্থকরা। বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কৈল থানায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মতিউর রহমান উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, মতিউরকে প্রধান আসামি করে মামলা করেন উত্তরগাঁও গ্রামের বাসিন্দা
মমতাজ আলী। এই মামলায় আরও 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 12 জনকে আসামি করা হয়। বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মতিউরকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে তার সমর্থকরা। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তাদের চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেই অনুমোদন। রাজনৈতিক প্রভাব আর দখলে অবৈধভাবে গড়েছে মধু সিটি হাউজিং। প্রতারণায় ফুলে ফেপে এখন কেরানীগঞ্জের সবচেয়ে প্রভাবশালী হাউজিং কোম্পানি। কেরানীগঞ্জের নিরীহ কৃষকদের জমি দিনে দুপুরে জোর করে দখল করে গড়েছে হাউজিং। মধু সিটির সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকা ছাড়তে হয়েছে শতাধিক মানুষকে। এসব অপকর্ম করে গেছে স্বৈরাচার আওয়ামী লীগের দাপট আর প্রভাব খাটিয়ে। হাউজিং কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত তিশাদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন 5ম পর্ব। ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। কেরানীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, রোহিতপুর ও শাক্তা সহ বিভিন্ন এলাকায় ফসলি জমি দখল করে আবাসন প্রকল্প করেছে মধু সিটি। ঢাকার উপকণ্ঠের এই জায়গা থেকে দক্ষিণ দিকে মাইলের পর মাইল জমিতে দেখা মেলে আবাসন কোম্পানিটির সাইনবোর্ড। আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে এসব জমি। জায়গা বেঁধে প্রতি কাঠার দাম 15 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত। তবে অবাক করা বিষয় হচ্ছে অধিকাংশ জমির বৈধ মালিকানা নেই মধু সিটির। মূলত পতিত স্বৈরাচার সরকারের প্রভাবে এবং নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে নিরীহ মানুষের জমি দখল করেছিল মধু সিটি নামে বেসরকারি এই আবাসন প্রতিষ্ঠান। তারা আমাদেরকে বলার এখতিয়ারও রাখে নাই যে আমরা যে মালিক, এই গুরুত্বটাও দেয় নাই, তারা বরাদ করে ফেলছে। কামরুল ইসলাম, বিপু সাহেব আর শাহিন উপজেলা চেয়ারম্যান, এরা আওয়ামী লীগের নামদারি আর কি। আর এলাকায় যারা সন্ত্রাসী, এদের একটা গ্রুপ আছে, এরা লাঠি সোটার আন্দা টান্দা একটা গ্রুপ মোটরসাইকেল নিয়ে চলে। যারা নিরহ লোক তাদের উপর আক্রমণ করে ভয়ভীতি দেখায়, এরকমও কাটাছেড়াও করছে, অনেকে মারছে, অনেকে এলাকা ছাড়া করছে, এরকম আছে। ফসলি জমি থেকে শুরু করে পারিবারিক জমি কোনোটাই বাদ যায়নি মধু সিটির দখল থেকে। দিনে দুপুরেই অন্যের জায়গায় বালু ভরাট করে নিয়ে নেন নিজ আয়ত্তে। আর জমির প্রকৃত মালিক প্রতিবাদ করতে গেলেই ঠুকে দেন মামলা। টর্চার করছি এরকম অপবাদ আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, দিয়ে আবার কিছু দিচ্ছে আমাদের নামে। কিছু কিছু জমি ওরা আমাদের না জানেই ভরাট করে ফেলছে। তো সেটা বাধা দিতে যাওয়ার কারণে আমার বড় ভাইদের তারা হামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হেনস্থ করেছে। আওয়ামী লীগের দাপট দেখিয়ে নিজস্ব বাহিনী দিয়ে অস্ত্র ঠেকিয়ে জমি দখল নিয়েছেন এমন ইতিহাসও রয়েছে মধু সিটির বিরুদ্ধে, যে প্রভাব এখনো চলমান মধু সিটির। যখনই দেখি রাতের আধারে বালি দিয়ে ভরে ফেলেছে আমাদের এলাকা, আমাদের জমি যাওয়া, তখন আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ করার পরে আমাদের উপর তাদের পেটুয়া বাহিনী এবং মোটরসাইকেল বাহিনী আমাদের উপরে ঝাঁপায় পড়ে এবং এতে আমরা দূরে সরে যাই, জানে আমাদের করার কিছু নাই। পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন কোনোটারই অনুমোদন নেই এই অবৈধ হাউজিং কোম্পানিটির। শুধুমাত্র রাজনৈতিক আশ্রয়ে মধু সিটির কালো হাত থেকে রক্ষা পায়নি খালবিল ও সরকারি খাস জমি। 2019 সালে বুড়িগঙ্গার নদী দখল করে গড়ে ওঠা মধু সিটির কালো হাত থেকে 100 একর জমি উদ্ধার করেছিল বিআইডব্লিউটিএ, যেখানে নদী দখল করে প্লট বানিয়ে বিক্রিও করেছিল এই হাউজিং। গেল বছরে মার্চে মধু সিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। পতিত স্বৈরাচার সরকার পালালেও আওয়ামী দাপটে প্রভাব বিস্তার করা মধু সিটির প্রভাব রয়ে গেছে এখনো। অনুমোদনহীন হাউজিংয়ের আড়ালে দখল করা সরকারি খাস জমি থেকে ভুক্তভোগীদের জমি কোনোটাই উদ্ধার করা সম্ভব হয়নি, বরং আগের প্রভাবেই প্রকাশ্যে চলছে এই হাউজিং। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জয়পুরহাটের আক্কেলপুরে একটি এজেন্ট ব্যাংকিং শাখা থেকে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা সহ শাখার সংশ্লিষ্টরা। এই ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আন্দোলন কর্মসূচির পরও কোনো টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। এতে চরম বিপাকে পড়ে মানবতর জীবনযাপন করছেন অনেকেই। অবিলম্বে টাকা ফেরত চান ক্ষতিগ্রস্তরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। জয়পুরহাট থেকে সহকর্মী রেজাউল করিম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ।
বৃদ্ধা আসমা বেগম 10 লাখ টাকা নাতনির বিয়ের জন্য আক্কেলপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় আমানত রেখেছিলেন। শুধু আসমা বেগম নয়, আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার এতিমদের জন্য রাখা 39 লাখ টাকা সহ প্রায় 80 জন গ্রাহকের 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকটির ক্যাশিয়ার মাসুদ রানা সহ ওই শাখার 3 জন। এ ঘটনায় মামলা হলে এজেন্ট ব্যাংকের মালিক, ব্যবস্থাপক ও ক্যাশিয়ারকে গ্রেপ্তার করা হলেও একদিনের মধ্যেই আদালত থেকে জামিন পান তারা। এদিকে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি করেও কোনো সুরাহা পাচ্ছেন না। টাকা তুলতে গেছি, মাসুদ রানা বলে যে হচ্ছে সার্ভিস নাই আপা বসেন। উস্তাদদের বেতন, কর্মচারীদের বেতন, ছাত্রদের এতিম, অসহায় শিশুদের খাবারের টাকা সেখানে জমা ছিল। টাকা আত্মসাতের ঘটনায় এজেন্ট ব্যাংকের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইসলামী ব্যাংক কর্মকর্তার। গ্রাহকদের টাকা নিয়ে যাও, ওখানে জায়গা কিনেছেন, জমি কিনেছেন, বাড়ি করেছেন, যেটাই করুক সেগুলো যাতে করে দুধ বিক্রি করে আমাদের গ্রাহকদের অর্থগুলো পরিশোধ করেন, সেজন্য আমরা তাদেরকে সাবসিডি করব ইনশাআল্লাহ। শাখাটি সঠিকভাবে তদারকি হয়নি উল্লেখ করে গ্রাহকদের স্মারকলিপি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানান জেলা প্রশাসক। এর যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে আমরা এটার ব্যবস্থাপনার জন্য পাঠাবো, যাদের টাকা তছরূপ হয়েছে তারা যেন সেই গ্রাহকরা যেন টাকা ফেরত পায় সেই নিশ্চয়তা যেন প্রদান করে। 2018 সালে আক্কেলপুর পৌর শহরের উপজেলা পরিষদের সামনে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে প্রায় 2000 অ্যাকাউন্ট রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত শাল গজারি বনে দুর্বৃত্তের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল, সেই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। আগুন নির্বাপন এবং সরকারিভাবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বারবার আগুনের ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজশেই বনে আগুন দেয়া হচ্ছে। সহকর্মী অভিজিৎ ঘোষের রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। এভাবে পুড়ছে টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুর বনাঞ্চল। দুর্বৃত্তের দেয়া আগুনে দিনে দুপুরে বনাঞ্চলের গাছপালা পুড়লেও নেভানোর উদ্যোগ নেই কর্তৃপক্ষের। মির্জাপুর বাসতল রেঞ্জের মুসারচালা কটামরা বনাঞ্চলের একই চিত্র বলে দিচ্ছে বন পুরানোর কারণ। সখীপুরে প্রায় 2200 একর জমিতে শাল গজারির সংরক্ষিত বন। এর মধ্যে 1780 একর বনভূমিতে টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় প্রায় 10,80,000 ফলদ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। তবে আগুনে প্রকল্পের গাছসহ পুড়ে ছাই হচ্ছে ছোট ছোট শাল গজারির চারা। এছাড়া বনের ভেতরে বানর, বেজি, কাঠবিড়ালি, শিয়াল, চিল, শালিক, ঘুঘু, গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যাচ্ছে। পাশাপাশি হারিয়ে যাচ্ছে তাদের নিরাপদ বাসস্থান। বন বিভাগের লোকজনকে ম্যানেজ করে বনাঞ্চলের ভেতরে বসতি গড়ে উঠছে। তাদের যোগসাজশে বনে দেওয়া হচ্ছে আগুন। অভিযোগ স্থানীয়দের। হচ্ছে আপনার বিট কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যারা ওনারাই দিচ্ছে, এটা আম পাবলিক দিতে পারবে না। বন বিভাগ যদি সোচ্চার থাকতো তাহলে এই বন জঙ্গলে কেউ আগুন দিতে পারতো না। টাকা পয়সা লেনদেন না হইলে আমি করলাম না, আমার নামে মামলা হইলো, যে করলো তার নামে মামলা হইলো না, তাহলে কি বুঝাই? আমরা চাই যে আগুনটা দেওয়া বন্ধ হোক। এটা যে যারাই দেখ, এটা অবশ্যই পরিবেশের জন্য ক্ষতি, আমাদের প্রাকৃতিক টাঙ্গাইলের যে শালবন, সেই শালবনের জন্য ক্ষতি। তবে আগুন লাগা ও বসতি গড়ে ওঠার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নলুয়া বিট কর্মকর্তা তানভীর হাসান ও মির্জাপুরের বাসতল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বিপ্লব। টার্গেটিং আসলে বিটে বসে বক্তব্য দেওয়াটা হচ্ছে আমার জন্য, আমি তবে বললাম যে আমি যেহেতু ট্রেনিং এ আছি, সো আমার জন্য হচ্ছে সেনসিটিভ আর কি। আপনার যা ইচ্ছা আমরা তার লিখে দেন, আমার কোনো বক্তব্য নাই, এখানে কোনো বক্তব্য নাই। পরিবেশবিদরা বলছেন বনে আগুনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। গাছ ধ্বংসের কারণে, বনভূমি উজাড় করার কারণে আমাদের দেশে তাপমাত্রা বাড়ছেই বলা চলে। কারণ আমরা জানি যে গাছ অক্সিজেন তৈরির কারখানা।
তবে বন কর্মকর্তা বললেন বন বিভাগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যদি এই ধরনের কোনো ঘটনা থাকে, স্পেসিফিক আমাদের ফরেস্টাররা বা বনকর্মী কেউ জড়িত থাকে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। টাঙ্গাইলে ৫৮,৭৭৪ একর বনভূমি বেদখল হওয়ার পর বিগত 7 বছরে উদ্ধার করা হয়েছে ২১,০০০ একর বনভূমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কেমন দেখছেন মহাসড়কের পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনি জানেন যে এই টাঙ্গাইল পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও তারা বিক্ষোভ মিছিল সহ তাদের 6 দফা যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা বিক্ষোভ করেছে। পাশাপাশি সম্প্রতি যে হাইকোর্ট তাদের যে ক্র্যাপ রিসোর্টের যে বিষয়টি রয়েছে তাদের যে রায় দিয়েছে সেই রায় বাতিল সহ তাদের যে 6 দফা সেটি দাবি আদায়ের জন্য তারা বিক্ষোভ এবং মিছিল করেছে। পাশাপাশি বিভিন্ন স্লোগান তারা দিয়েছে। এরপরে তাদের টেকনিক্যাল কলেজ থেকে তারা মহাসড়কে এসেছে এবং এই মহাসড়কের আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি ঠিক সামনে এই রাবনা বাইপাস এলাকায় তারা অবরোধ করেছিল, যে অবরোধের কারণে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক পুরোটাই অকেজ হয়ে পড়েছিল, যে কারণে এই রাবনা বাইপাসের উভয় পাশে যে মহাসড়ক সেই মহাসড়কের দুই পাশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এবং প্রায় 2 ঘন্টা ব্যাপী এই শিক্ষার্থীরা এই মহাসড়কে অবস্থান করেছিল এবং সেই সময়তে যে বৃষ্টি হয়েছিল সে বৃষ্টির মধ্যেও কিন্তু এই শিক্ষার্থীরা তারা আন্দোলন চালিয়ে গেছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে থাকবেন এমনটি ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সেনাবাহিনী সহ পলিটেকনিক্যাল কলেজের যিনি কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এসেছে এবং শিক্ষার্থীর সাথে কথা বলে তাদেরকে সড়ক থেকে ছেড়ে দেওয়ার পরে তারা কিন্তু এই মহাসড়কটি ছেড়ে দিয়েছে। এরপরে এই সড়কটিতে যানজট মুক্ত হয়েছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। ন্যান্সি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। 1971 সালের 17 এপ্রিল মুক্তিযুদ্ধকালীন প্রথম সরকার শপথ নেয় মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে। অবিস্মরণীয় দিনটি পালন হয়ে আসছে ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে। এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় মেহেরপুরে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে প্রস্তুতি। সহকর্মী আক্তারুজ্জামানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। 1971 সালের 17 এপ্রিল মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয় মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী ও এমএজি ওসমানীকে প্রধান সেনাপতি করে শপথ নেয় সরকার। প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতকারী বাকের আলী বলেন, নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে ঐতিহাসিক দিবসটির তাৎপর্য। স্মৃতিচারণ করেছেন গার্ড অব অনার দেয়া আনসার সদস্য সিরাজউদ্দিন। এখানে একটা বৈদ্যনাথ সংগ্রাম কমিটি ছিল, সেই কমিটির সভাপতি ছিলেন আমার স্কুল জীবনের স্যার শ্রদ্ধেয় দুয়াজউদ্দিন স্যার। সেই স্যার আমাকে বললেন, বাকের আলী তোমাকে এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। যাক, আমি অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের আগে আমি কোরআন তেলাওয়াত করলাম। 1971 সালে এই জায়গাতেই বাংলাদেশ প্রথম সরকারকে গার্ড অব অনার দিয়েছিলাম। অবিস্মরণীয় দিনটি পালন হয়ে আসছে ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে। এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় মেহেরপুরে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে প্রস্তুতি। অন্য বছরের তুলনায় একেবারে অর্ধেক না, 1/4। সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় উপদেষ্টা মহোদয় সহ সচিব মহোদয় সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং জেলা পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপজেলায় এখানে আসবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের এই দিনটির গুরুত্ব ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে আগুন ছড়িয়ে পড়ার গুজবে লাফ দিয়ে গুরুতর আহত হন এক দম্পতি। মারা যায় তাদের কোলে থাকা 8 মাস বয়সী শিশু সন্তান। মঙ্গলবার রাত 8টার দিকে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের লোহাগাড়া রশিদার পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত 8:30টার দিকে ট্রেন চলে যাওয়ার পর
অন্ধকারে চিৎকার শুনে টর্চ লাইটের আলোতে মায়ের কোলে শিশু সন্তানকে জড়িয়ে থাকা অবস্থায় দেখা যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে শিশু সন্তানটিকে মৃত বলে জানান চিকিৎসক। লোহাগাড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানান, ট্রেনের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হলেও তা লোহাগাড়া স্টেশনে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে চলে আসে। সাভারের আশুলিয়ার জামগড়া ও ইটখোলা এলাকায় অভিযান চালিয়ে ৩ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জামগড়া ও ইটখোলা এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে ২ কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা করা হয়। এ সময় আর্থিক জরিমানাও করা হয় এবং অভিযানে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য তিতাসের কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির যে অবৈধ গ্যাস সংযোগ আছে তার বিরুদ্ধে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে এই আশুলিয়া অঞ্চলে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। ইতিমধ্যে আমাদের এই অভিযানে ২ কিলোমিটার ব্যাপী আমরা লাইন উচ্ছেদ করেছি এবং প্রায় ৩০০ গ্যাস বার্নার। বঙ্গোপসাগরে শুরু হয়েছে সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। বিগত বছরগুলোর চেয়ে সময়সীমা কমিয়ে পুনর্বিন্যাস করায় খুশি পটুয়াখালীর জেলে সহ মৎস্য সংশ্লিষ্টরা। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখায় বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মনে করছেন মৎস্য গবেষকরা। তবে কক্সবাজারের জেলেরা বলছে, নিষেধাজ্ঞা ১ মাস এগিয়ে আনায় বিপাকে পড়েছেন অনেকে। সরকারি সহায়তা বাড়ানোর দাবি করছেন তারা। পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ইলিশ সহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞা থাকত ২০ মে থেকে ৬৫ দিন। বাংলাদেশে নিষেধাজ্ঞার সুযোগে প্রায় ৩৯ দিন ভারতীয় জেলেরা দেদারসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যেত বলে দীর্ঘদিন অভিযোগ করে আসছিল জেলেরা। তাদের দাবির প্রেক্ষিতে এবছর ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। গবেষকরা বলছেন, আগে সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী বাংলাদেশের মৎস্য সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো আর লাভবান হতো ভারত। তাই এবার নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলছেন তারা। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি। জেলেদের দাবি আমলে নিয়েই সময়সীমা ৮ দিন কমিয়ে আনা হয়েছে বলছে মৎস্য বিভাগ। মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজননের জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তবায়ন করব। এদিকে কক্সবাজারের জেলেরা বলছে, নিষেধাজ্ঞা ১ মাস এগিয়ে আনায় বিপাকে পড়েছেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে, ট্রলার মালিক সহ মৎস্য আহরণ সংশ্লিষ্ট অনেকে। যেটা বন্ধ দিছে ১ মাস আগে থেকে দিয়ে দিছে এটা, তারপর আপনার কুরবানোর ২ দিন পরে এটা খুললে তখন বর্ষার মৌসুম। তো বর্ষার মৌসুম যখন এখানে সাগরে ঠলা যেতে পারবে না, তখন থেকে এখানে ১ মাস ২ মাস লসে থাকে। নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তার কথা বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। কার্যক্রমটি চলমান প্রক্রিয়া। বর্তমানে আমাদের নিবন্ধিত জেলের সংখ্যা হচ্ছে ৬৪,৭৮১ জন। এর ভিতরে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি ৬৩,১৯৩ জনের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জে বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটছে কৃষকরা। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজ আহমেদ মান্না। মান্না, হাওড়ে ধান কাটার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ নেন্সি। আমি যদি আপনাকে সুনামগঞ্জের ভোর ধান কাটার বিষয় যদি আপনাকে বলি, সুনামগঞ্জে কিন্তু এখন আসলে পুরোদমে কিন্তু ধান কাটা শুরু হয় নাই।
ঠিক আছে, এখন পর্যন্ত আসলে যেই ধানগুলা মানে পাকছে, আসলে পাকা ধানগুলা আসলে কৃষকরা কিন্তু পুরোদমে কাটা শুরু করছে, এবং ধান কাটা থেকে শুরু করে এখন পর্যন্ত ওরা কিন্তু একদম মারাই দেওয়া এবং ধান শুকানো পর্যন্ত কিন্তু ওরা পুরোদমে এই কাজটা চালিয়ে যাচ্ছে। এবং সুনামগঞ্জ আসলে কৃষকরা একটা বিষয়ে কিন্তু খুবই শঙ্কায় আছে, সেটা হচ্ছে আসলে বন্যার। গেল কিছুদিন প্রতিনিয়তই আসলে কিন্তু প্রতিদিন রাতে কিন্তু আসলে এখানে বৃষ্টি হচ্ছে, এবং গতকালকে সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি অফিস অধিদপ্তর সহ 3টা মন্ত্রণালয় এর ঊর্ধ্বতন কর্মকর্তা মিলে কিন্তু আসলে একটা প্রেস ব্রিফিং করেছেন যে আগামী 18 এপ্রিলে দিকে কিন্তু ভারী বর্ষণের হওয়ার সম্ভাবনা বেশি। জেলা প্রশাসক মহোদয় কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে আসলে একটা কথা বলছেন, যেটা হচ্ছে যে সবাইকে যাতে এই বিষয়টা যাতে বুঝিয়ে যাতে বলা যায়, যেটা হচ্ছে যে ধান বেশি পাকার জন্য আসলে কৃষকরা যেন আসলে অপেক্ষা না করে দ্রুতই যেন ধান কাটাটা সম্পন্ন করে কৃষকরা। এবং আগামী 18 এপ্রিল থেকে কিন্তু আসলে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা বেশি। দেখাই আমার ঠিক পিছনে কিন্তু আসলে ধান কাটা চলছে, এবং এখানে ধান কাটার পরেই কিন্তু ধান কাটা সম্পন্ন করে কিন্তু আসলে এই ধান মারাই দেওয়া এবং ধান শুকানো কিন্তু পুরোদমে কিন্তু চলছে। এবং ধান কাটার পাশাপাশি কিন্তু ধান যেই এই গরু ছাগলের খাবারের জন্য যে আসলে খড়, এটাই কিন্তু আসলে ওরাও এটাও শুকানো শুরু করেছে। এবং এটাই ছিল কিন্তু আমার কাছে সর্বশেষ এই তথ্য সুনামগঞ্জ থেকে। মান্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহবাজ আহমেদ মান্না। বান্দরবানে চলছে সাংগ্রাই উৎসব, জলকিলিতে মেতেছে পাহাড়ের তরুণ তরুণীরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কেমন দেখছেন উৎসব উদ্দীপনা, মানুষ কেমন উদযাপন করছে, বিস্তারিত জানাবেন। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় যে ইভেন্ট মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি এই মুহূর্তে শুরু হয়ে গেছে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে। 2টি নৌকা রাখা হয়েছে, সেই নৌকায় পানি রেখে এক পাশে তরুণ, অন্য পাশে তরুণীরা একে অপরকে পানি ছিটাচ্ছে, অর্থাৎ তারা নতুন বছরকে বরণের জন্য নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য এই মৈত্রী পানি বর্ষণটি আসলে হয়ে থাকে। অন্যান্য বছর এই মৈত্রী পানি বর্ষণটি 1 থেকে 2 দিন হলেও এবারের মৈত্রী পানি বর্ষণটি 3 দিনের আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিন বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠে এই মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন নারীরা এক পাশে নৌকায় রয়েছে, অন্য পাশে তরুণরা এই পাশে একে অপরকে পানি ছিটাচ্ছে, অর্থাৎ তারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণের জন্যই এই আনুষ্ঠানিকতাটা হয়ে থাকে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপের যে পানি বর্ষণের যে ইভেন্ট সেটি শেষ হয়েছে, এরপরে আরেকটি দল আসবে। এভাবে একের পর এক দল এসে নিজেদেরকে তরুণীদেরকে একে অপরকে পানি ছিটাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন নৌকায় করে পানি রাখা হয়েছে, সেই নৌকা থেকে পানি মগে করে তরুণ এবং তরুণীরা একে অপরকে ছিটাচ্ছে। এখানে শুধু তরুণীরা নয়, শিশুরাও দেখতে পাচ্ছে এখানে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। অর্থাৎ বান্দরবান শহরের রাজার মাঠ এখন লুকারণ্য পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মানুষের উৎসাহ উদ্দীপনা সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে সেটি একদম জমে উঠেছে। আগামীকাল এই মৈত্রী পানি বর্ষণের 2য় দিন, আগামীকাল এই পানি বর্ষণটি এই একই মাঠে অনুষ্ঠিত হবে। এর পরের দিন 3য় দিনও মৈত্রী পানি বর্ষণের আনুষ্ঠানিকতা রয়েছে। আমি এই মুহূর্তে আছি রাজার মাঠে একটু আগেই এই মৈত্রী পানি বর্ষণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানে পাহাড়ি যেসব নেতৃবৃন্দ রয়েছে তারা উপস্থিত ছিলেন। আমরা মঞ্চে
পাচ্ছি বিভিন্ন নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এখানে সবাই বলছেন পাহাড়ের যে সম্প্রীতি রক্ষার জন্য শান্তি ফিরে আসুক সেই প্রত্যাশা করছেন। আমি একটু কথা বলতে চাই সাংগ্রাই উৎসবে আজকের দিনটি আমি তো ভালো করে বুঝি না কিছু। ধন্যবাদ। আসলে দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আসলে সাংগ্রাই উৎসবে উপস্থিত হয়েছেন। এখানে আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। সাংগ্রাই উৎসবের আজকে জলকেলি কেমন অবশ্যই ভালো লাগছে। এটা প্রতি বছর আমাদের ঐতিহ্যবাহী রাজার মাঠে আমাদের সাংগ্রাই উৎসব হয়। আজকে আমরা এখানে বান্ধবানে যারা মারমা গুরুজন আছি, অভিভাবকরা আমরা সবাই একসাথে হয়েছি। আমরা আমাদের জুনিয়রদেরকে শিখাচ্ছি আমাদের সংস্কৃতি কি, আমাদের ঐতিহ্য কি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। উৎসব সবার জন্য, ধর্ম যার যার, উৎসব সবার। তো সাংগ্রাই সবার জন্য, সবাইকে সাংগ্রাই শুভেচ্ছা। এবার উৎসাহ উদ্দীপনা কেমন দেখা যাচ্ছে? যথেষ্ট সমারোহ নিয়ে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠান হচ্ছে। আজকে মা সাংগ্রাইপুরের আজকে যে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, প্রচুর লোক সমাগম হয়েছে এবং যেটা জাঁকজমক ভাবে সবার মধ্যে খুবই স্বতঃস্ফূর্ততা আছে, উৎসব মুখর পরিবেশে সব জাতি গোষ্ঠী মিলে অনুষ্ঠান করছে। ধন্যবাদ। আসলে এখানকার পাহাড়ি বাঙালি যেসব নেতৃবৃন্দ রয়েছেন সবাই বলছেন পাহাড়ের যে পরিবেশ সেই শান্ত পরিবেশ ফিরে আসুক। আগামী যে নতুন বছর সেই নতুন বছরে মানুষ সমৃদ্ধি বাড়ুক, শান্তি ফিরুক পাহাড়ে, এমনটি সবাই প্রত্যাশা। এই মুহূর্তে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি পাহাড়ি জনগোষ্ঠীর যেই তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো গানের মাধ্যমে তারা তুলে ধরছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মারমা সম্প্রদায়ের যে তাদের ঐতিহ্যগত সেই নৃত্য সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। হয়তো আরেকটি গ্রুপ এসে এখানে অংশ নেবেন। অর্থাৎ আমি একটু বলে রাখি, পাহাড়ে যে মৈত্রী পানি বর্ষণের যে আনুষ্ঠানিকতা সেটি ইতিপূর্বে আমরা দেখেছি 1 থেকে 2 দিন এই পানি বর্ষণ হতো। এবারে সেই মৈত্রী পানি বর্ষণের আনুষ্ঠানিকতা হয়েছে। ইতিমধ্যে যে মৈত্রী যে ঐতিহাসিক রাজার মাঠ রয়েছে, রাজার মাঠ আসলে লুকারণ্য পরিণত হয়েছে বিভিন্ন বয়সে। এখানে শুধু পাহাড়ি নয়, বাঙালিরাও এখানে রয়েছেন। আমরা দেখেছি পর্যটকরা আসছেন, বিদেশি পর্যটকরাও আসছেন এখানে যে আজকের যে উৎসব অর্থাৎ সাংগ্রাই উৎসবকে অংশগ্রহণ করার জন্য এখানে আসলে উপস্থিত হন। ইতিমধ্যেই আমরা দেখেছি বিদেশি যেসব নাগরিকরা এসে এখানে যে মৈত্রী পানি বর্ষণের আনুষ্ঠানিকতা সেখানে অনেকে ছবি তুলছেন। তাদের যে ঐতিহ্যগত যেই মৈত্রী পানি বর্ষণ আমরা আবারও দেখতে পাচ্ছি আরেকটি দল মৈত্রী পানি বর্ষণে আবার অংশ নিচ্ছে। ইতিমধ্যে 4টি দল অংশ নিয়েছে। এবার এটি হচ্ছে 4র্থ দল। এক পাশে আমরা দেখতে পাচ্ছি নারীরা, তরুণীরা উপস্থিত হয়েছেন, অন্য পাশে তরুণরা উপস্থিত হয়েছেন। তারা প্রস্তুতি নিচ্ছেন যে জলকেলির যে আনুষ্ঠানিকতা, একে অপরকে পানি ছিটানো সেটি করার জন্য তারা প্রস্তুত নিয়েছেন। একটু পর বিচারক বাঁশি ছোড়ার সাথে সাথে তারা একে অপরকে আসলে পানি ছুটে মারবেন। নৌকায় যেখানে পানি রাখা হয়েছে পানি থেকে একে অপরকে আসলে তারা পানি ছিটিয়ে একদল অন্য দলকে পরাস্ত করার জন্য আসলে চেষ্টা করেন। মূলত তারা মারমা সম্প্রদায়ের তরুণ তরুণী এবং মারমা সম্প্রদায়ের বিশ্বাস নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায়ের জন্য তারা বুদ্ধ স্নান করে থাকেন। এভাবে মৈত্রী পানি বর্ষণ হয়ে থাকে, পিঠা উৎসব হয়ে থাকে। এছাড়া তাদের আমরা দেখেছি অতীতে যে লুকজ সংস্কৃতি, লুকজ যে ক্রীড়া সেটি এবারে আমরা সবচেয়ে দেখেছি শুরু হয়ে গেছে আরেকটি দলের খেলা, একে অপরকে পানি ছিটাচ্ছে। অর্থাৎ দেখি আমরা অপেক্ষা করছি তরুণ তরুণীরা কে কাকে পরাস্ত করতে পারে। নারীরা ছেলেদেরকে ছিটাচ্ছে এবং মেয়েরা ছেলেদেরকে আসলে পানি ছিটাচ্ছে। দেখা যাক কারা কাকে পরাস্ত করতে পারে। সবার হাতে একটি করে মগ রয়েছে, দুই পাশে 2টি নৌকা থেকে পানি ছুড়েই একজন অপরজনকে ছিটাচ্ছেন। এই পানিগুলো শেষ হয়ে গেলে ফায়ার সার্ভিসের লোকজন নৌকাগুলো পানি ভর্তি করছে। অর্থাৎ নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য তাদেরকে এই জলকেলিটি আসলে হয়ে থাকে। ইতিমধ্যেই জমে উঠেছে বান্দরবানের ঐতিহাসিক যে রাজার মাঠ, সেই রাজার মাঠটি
আসলে ইতিমধ্যে জমা উঠেছে। আগামীকাল দ্বিতীয় দিন, এরপর যে তৃতীয় দিন, 3 দিন ধরে যে মৈত্রী পানি বর্ষণের যে আনুষ্ঠানিকতা, সেটি নিঃসন্দেহে 3 পার্বত্য জেলার মধ্যে একটি আকর্ষণীয় ইভেন্ট এই জলকেলি অনুষ্ঠানটি। আমি যদি একটু পেছনে গিয়ে বলি, ইতিপূর্বে আমরা নানা কারণে দেখেছি পাহাড়ে যে অস্থিরতা, খুনোখুনি, অপহরণ, চাঁদাবাজি, নানা কারণে এখানে যারা পাহাড়ি বাসিন্দা ছিলেন তারা এই সাংগ্রাই উৎসবটি জাঁকজমকভাবে অনুষ্ঠিত করতে পারেনি। এবারে তাদের যে আয়োজন, যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মধ্যে যে বৃদ্ধি পেয়েছে, তাদের আনুষ্ঠানিকতা বৃদ্ধি পেয়েছে, আয়োজন বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমার কাছে সাংগ্রাই উৎসবের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।